বাংলাদেশের ইসলামী রাজনীতিতে কি তবে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চলেছি আমরা? ৯০-এর দশকে জন্ম নেওয়া এক তুখোর মেধাবী আলেম, যাকে কেউ বলেন ভবিষ্যতের নেতৃত্ব, আবার কেউ বলেন এক অনিশ্চিত সিদ্ধান্তের প্রতিচ্ছবি, সেই মুফতি আলী হাসান উসামা হঠাৎ করেই যোগ দিলেন বাংলাদেশ জামাতে ইসলামীতে। বাংলাদেশের ইসলামী রাজনীতিতে কি তবে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চলেছি আমরা? ৯০-এর দশকে জন্ম নেওয়া এক তুখোর মেধাবী আলেম, যাকে কেউ বলেন ভবিষ্যতের নেতৃত্ব, আবার কেউ বলেন এক অনিশ্চিত সিদ্ধান্তের প্রতিচ্ছবি, সেই মুফতি আলী হাসান উসামা হঠাৎ করেই যোগ দিলেন বাংলাদেশ জামাতে ইসলামীতে। কিন্তু প্রশ্ন একটাই, এটি কি শুধু একটি দলবদল, নাকি ২০২৬ সালের নির্বাচনের আগে সুদূর প্রসারী কোনো এক রাজনৈতিক কৌশল? অনেকে তার মাঝে দেখছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ছায়া, অনেকে আবার স্বপ্ন দেখছেন একদিন তিনিই হবেন জামাতে আমির। কিন্তু মুদ্রার উল্টোপিঠও আছে। অতীতের কিছু সিদ্ধান্ত কি তাকে ঘিরে প্রশ্ন তুলে দেয় না? তিনি কি এবার ভেবেচিন্তে এসেছেন, নাকি আবেগের বশেই? আজকের এই মেগা বিশ্লেষণে ওসামার জামাতে যোগদান, ইসলামী রাজনীতির ভবিষ্যৎ এবং বাংলাদেশের আগামী দিনের সম্ভাব্য চিত্র সবকিছুই থাকছে খোলামেলা আলোচনা। মুফতি আলী হোসেন ওসামাকে কেন আমরা সাধারণ বক্তাদের কাছে ফেলি না? কারণ তিনি গতানুগতিক কেউ নন, তিনি একজন পলিম্যাথ, অর্থাৎ বহুবিদ্যায় পারদর্শী, এক কুরআনের হাফেজ। শৈশবেই তিনি কোরআন বুকে ধারণ করেছেন। ২ লেখক, তরুণ বয়সে ১ ডজনের মতো বই লিখে ফেলেছেন। তার ক্ষুরোধার লেখনী যুব সমাজকে জাগিয়ে তোলে। ৩ শিক্ষক ও বক্তা, তিনি একাধারে মাদ্রাসার শিক্ষক এবং মাঠ কাঁপানো বক্তা। ৪ রাজনীতিবিদ, তিনি খেলাফত মজলিস থেকে উঠে এসেছেন, অর্থাৎ রাজনীতির অ আ ক খ তিনি আগেই শিখেছেন। এমন একজন অলরাউন্ডার আলেম যখন জামাতে যোগ দেন, তখন দলের বুদ্ধিভিত্তিক এবং মাঠের শক্তি উভয়ই বাড়ে। তিনি ৯০ দশকে জন্ম নেওয়া প্রজন্মের প্রতিনিধি। জেনজি এবং মিলেনিয়াররা তার ভাষা বোঝে। জামাতে ইসলামীর মতো সুশৃঙ্খল দলে তার মতো ট্যালেন্টের যোগদান নিঃসন্দেহে এক বড় অ্যাসিড। তিনি শুধু ওয়াজ করবেন না, তিনি ভূমিকা রাখবেন পলিসি মেকিং। মুফতি ওসামার জন্য জামাত কেন সেরা প্ল্যাটফর্ম? কারণ জামাতে ইসলামী কোনো খানকাবেজ দল নয়। কারণ এখানে পীর সাহেবের ছেলে পীর হন না, বা নেতার ছেলে নেতা হন না। এখানে নেই কোনো পারিবারিক রাজস্ব। এখানে নেতৃত্ব নির্ধারিত হয় যোগ্যতা, তাকওয়া এবং সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে। একজন সাধারণ কর্মীও যোগ্যতা দিয়ে সর্বোচ্চ পদ বা আমিরে জামাত হতে পারে। নেটিজেনরা স্বপ্ন দেখছেন মুফতি ওসামা একদিন জামাতে আমির হবেন। এটা অসম্ভব কিছু নয়, জামাতের সিস্টেমে এটা খুবই সম্ভব। তবে এর জন্য মুফতি ওসামাকে একটা কাজ করতে হবে, তাকে জামাতের রাজনীতিতে মূল অ্যাক্টিভ থাকতে হবে, স্বেচ্ছার থাকতে হবে। শুধুমাত্র বক্তা ওয়াজের হিসাবে থাকলে চলবে না, তাকে মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরের মতো হতে হবে। সাঈদী হুজুর যেমন ময়দানে গর্জন করতেন, তেমনি সংসদে গিয়ে আইন প্রণয়ন করতেন, দলের নীতি নির্ধারণ সভায় সিদ্ধান্ত নিতেন। মুফতি ওসামাকেও সেই পথ বেছে নিতে হবে। তিনি যদি নিজেকে শুধু মাহফিলে সীমাবদ্ধ রাখেন, তবে জাতি একজন সম্ভাব্য জাতীয় নেতাকে হারাবে। প্রশংসার পাশাপাশি কিছু তিক্ত সত্য বা সতর্কবার্তাও আমাদের উচ্চারণ করতে হবে। মুফতি ওসামার অতীত রেকর্ডে কিছুটা অস্থিরতা আমরা দেখেছি। তিনি কওমি অঙ্গনে আলোচিত সংগঠন আজমতের সাহাবা বাংলাদেশের মহাসচিব পদ গ্রহণ করেছিলেন, কিন্তু কিছুদিন পরই হুট করে পদত্যাগ করেন। ওই ঘটনাটি তার অস্তিত্বতার প্রমাণ হিসেবে অনেকেই মনে করেন। জামাতে ইসলামী একটি বিশাল সমুদ্র, এখানে টিকে থাকতে হলে সাগরের মতো ধৈর্য বা সবরের লাগবে। সব আশা তিনি এবার ভাবাবে গিয়ে তাড়াতে হয় আসেননি। তিনি নিশ্চয়ই অত্যন্ত ধীর স্থিরভাবে চিন্তাভাবনা করেই এই বৃহত্তর আঙিনায় পা রেখেছেন। জামাত কোনো হুজুগে দল নয়, এখানে আবেগের চেয়ে ডিসিপ্লিন বা অনুগত্যই বড়। মুফতি ওসামা যদি এখানে ইস্তিকামাত বা অটল অবিচল থাকতে পারেন, তবে তিনি হবেন একদিন হীরের টুকরো। আর যদি অস্থিরতা দেখান, তবে তার ক্যারিয়ার এবং দল উভয়ের জন্যই ক্ষতিকর হবে। দেখুন, জামাতে ইসলামীকে একমাত্র হকপন্থী দল হিসেবে মনে করাটা সঠিক হবে না। মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং ডাক্তার আহমদ আব্দুল কাদের বাচ্চুর নেতৃত্বাধীন খেলাফত মজলিস অত্যন্ত মর্যাদাবান এবং হকপন্থী ইসলামী আন্দোলন যারা সেখানে কাজ করেছেন, তারাও দিনের জন্য কাজ করেছেন। মুফতি ওসমানও সেখান থেকে এসেছেন। কিন্তু বাস্তবতা হলো জামাতে ইসলামী ৮ দশক অর্থাৎ ৮০ বছর ধরে ইসলামের জন্য কাজ করেছেন এই উপমহাদেশে। এই দীর্ঘ সময় তারা রাষ্ট্র পরিচালনার জন্য
কমপ্লিট সেটআপ তৈরি করে ফেলেছেন। এক, প্রশাসন তাদের বুকলিস্ট তৈরি করেছে, আমলা তৈরি করেছে। 2, অর্থনীতি, ইসলামী অর্থনীতি চালানোর মতো এক্সপার্ট তাদের আছে। 3, মিডিয়া, তাদের স্টোর মিডিয়া অর্থাৎ উইং আছে, যদিও সেটা যথেষ্ট নয়। সংসদ পার্লামেন্ট চালানোর মতো অভিজ্ঞ লোকবল তাদের আছে। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত তাদের জনবল ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্য আন্দোলনগুলো এখনো পর্যন্ত এই পর্যায়ে পৌঁছাতে পারেনি, তারা কিছুটা পিছিয়ে আছে। তাই মুফতি ওসমানের মতোই হাই পোটেনশিয়াল ব্যক্তিদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম দরকার ছিল, যেখানে দাঁড়ালে তার মেধার সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানো যায়। তিনি সঠিক জায়গায় এসেছেন। এই আলোচনার শেষ কথা, মুফতি ওসামা জামাতে যোগদান একটি সিগন্যাল দিচ্ছে যে কওমি এবং আলিয়া মাদ্রাসা সকল ভেদাভেদ বলে আমরা এখন এক প্ল্যাটফর্মে আসছেন। এদেশে ইসলামকে বিজয়ের আসনে বসাতে হলে আলেমদের বেশি বেশি জামাতে যোগদান করা উচিত, কারণ এটি এমন একটি দল যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার এবং রাষ্ট্র চালানোর সক্ষমতা আছে। মুফতি ওসামার কাছে আমাদের এবং দেশবাসীর প্রত্যাশা, আপনি আল্লামা সাঈদীর উত্তরসূরি হন। আপনি সংসদে ইসলামের হুঙ্কার করুন, ইসলামের পক্ষে হুঙ্কার করুন। আপনি একদিন এই দলের আমির হয়ে জাতিকে নেতৃত্ব দিন। তবে শর্ত একটাই, সূর্য আনুগত্য এবং রাজপথে সক্রিয় রাজনীতি। আল্লাহ মুফতি ওসামাকে কবুল করেন এবং তার মাধ্যমে বাংলাদেশ ইসলামী রাজনীতিকে শক্তিশালী করুন। দর্শক, আপনারা কি মুফতি ওসামাকে নিয়ে আশাবাদী? অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজটি পেতে।